This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এসএসসির দাগি তালিকায় একাধিক শাসক নেতার নাম রয়েছে। তালিকায় হদিশ পাওয়া গিয়েছে বিধায়কের পুত্রবধূ এবং মন্ত্রীর সর্বক্ষণের সঙ্গীর, যাকে বলা হয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। দাগি তালিকায় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ রয়েছেন দাগি শিক্ষক শামসুদ্দিন আহমেদ, মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ। শামসুদ্দিনের স্ত্রী জেলা পরিষদের সদস্য। তালিকায় পিংলার তৃণমূল নেতা অজয় মাঝির নাম রয়েছে। তালিকায় আরামবাগের তৃণমূল নেতার স্ত্রী নমিতা আদকের নাম রয়েছে রাজপুর সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষের। দাগির তালিকায় হিঙ্গলগঞ্জের টিএমসি সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম রয়েছে। দাগি তালিকায় নাম হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের নাম রয়েছে। হুগলি জেলা পরিষদের সদস্য শাহিনা সুলতানারও নাম আছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। এসএসসির প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকায় নাম পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। 1806 জন অযোগ্য প্রার্থীর মধ্যে তালিকার 1269 নম্বরে রয়েছেন তিনি। নির্মল ঘোষ বর্তমানে বিধানসভার মুখ্য সচেতক হিসেবেও দায়িত্বে রয়েছেন। উত্তর চব্বিশ পরগনার নৈহাটির একটি স্কুলে শিক্ষকতা করতেন শম্পা ঘোষ। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অনন্ত, আজ সকালেই তুমি তার বাড়িতে পৌঁছেছিলে। এই বিষয়টা নিয়ে কিছু আমাদের প্রশ্ন থাকে, যে প্রশ্ন নিয়ে কি অভিজ্ঞতা হলো একটু জানাও। তবে এখনো আছি মুখ্য সচেতক নির্মল ঘোষের বাড়িতে আমরা এখনো আছি। তিনি যেটা সাফ তিনি জানালেন যে নামের তালিকা বেরিয়েছে সেটা যেহেতু বিচারাধীন, সেহেতু যা বিচার হবে আদালত বিচার করবে। আদালতের বিচারাধীন রয়েছে, আদালত। অনন্ত নির্মল ঘোষ কি বলছেন একবার শোনাবো। অনন্ত, নির্মল ঘোষ কি বলছেন? একটা কথা আছে না, কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য বেরোবে, ল উইল টেক ইট অন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে না। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সব, ধন্যবাদ। আমি কি নাম বেরিয়েছে, কি বেরিয়েছে, শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে? আমি তা বলতে পারবো না। এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে শম্পা ঘোষের, আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে। আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে। ধন্যবাদ। শুনলেন আপনারা নির্মল ঘোষ কি বলছেন, আরো একবার শুনবো উনি আরো কিছু বলছেন। দিদি, এটা very much junior from you, please গায়ে হাত দেবেন না, কি বলছি দিদি? প্লিজ দেবেন না। আমি এটা পছন্দ করছি না নির্মল বাবু, আমি একদম পছন্দ করছি না। দিদি ভাই একটা কথা বলছি, কন্যার মতো তো আমি বলছি না, না, তোমার কথা থেকে আমার কথা শুনো না। তোমরা জানতে এসো। থ্যাংক ইউ। নির্মল ঘোষ তিনি বললেন যে তিনি বিষয়টা এখনো পর্যন্ত জানেন না। আমি জানি না বিষয়টার মধ্যে এত প্রকাশ্য বিষয় তিনি কেন জানেন না। আরো একবার শুনবো তিনি কি বলছেন। যা লিস্টে বেরিয়েছে তার জন্য আইন, যা লিস্টে বেরিয়েছে তা আইন আদালত আছে, আইন আদালতে বিচার হবে, এমনটাই জানালেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। তবে আইন আদালতে কি বিচার হয় সেটাই এখন দেখার বিষয়। পানিহাটি মুখ্য সচেতক নির্মল ঘোষের বাড়ি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। এই মুহূর্তে আপনারা শুনলেন নির্মল ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় সেখানে ছিলেন। আমাদের তিনি স্পষ্টতই জানালেন যে এখনো বিষয়টি সম্বন্ধে তিনি কিছু জানেন না। আইন আদালতে রয়েছে বিষয়টি, আইন যা বলবে সেই মতো তিনি চলবেন। কিন্তু এই যে তালিকায় প্রকাশিত
1806 জনের মধ্যে 1269 নম্বরে তার পুত্রবধূর নাম রয়েছে, সেই বিষয়টা তার কাছে এখনো কি করে অজানা, এই বিষয়টা নিয়েও বেশ কিছু বিস্ময় তো রয়েছে। দাগি তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার জলচক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অজয় মাঝির নামও। আমরা সকালেই তার খোঁজে গিয়েছিলাম, সেই সময় ঠিক কি ছবি উঠে আসে, আমাদের প্রতিনিধির সঙ্গে কি আচরণ সেখানে দেখা যায়, তিনি কি আচরণ করেন, একটু দেখাই আপনাদের সেই বিষয়টা। ইতিমধ্যে 1804 জনের যে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি বোর্ড, তাতে কিন্তু যে অজয় মাঝির নাম 39 নম্বরে রয়েছে, সেই তার বাড়িতে আমরা এসেছিলাম এবং তার বাড়িতে তিনি কিন্তু এই মুহূর্তে নেই বাড়িতে। তার বাড়ির থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে তিনি বাড়িতে নেই এবং এই বিষয় নিয়ে কিন্তু বাড়ির লোকজনও কথা বলতে চাইছেন না। এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়ি, এটাই কিন্তু ওনার বাড়ি এবং সেই জন্যই কিন্তু আমরা তার বাড়িতে এসেছিলাম, পিংলার জলচক এলাকায় তার বাড়িতে এসেছিলাম, তার সাথে কথা বলার চেষ্টা করলাম। ওনার স্ত্রী কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন এই বিষয় নিয়ে তারা কোনোভাবেই মুখ খুলতে চাইছেন না। আর অজয়বাবু এই মুহূর্তে বাড়িতে নেই বলেই কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। পিংলা থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। শুনলেন আমার সহকর্মী দেবব্রত তার বাড়িতে গিয়েছিলেন। অজয় মাঝির বাড়িতে পৌঁছে যাওয়ার পর তাকে সেখানে পাওয়া যায়নি। অজয় মাঝি কোথায়, এ প্রশ্নের উত্তর খুঁজতে আমার সহকর্মী দেবব্রত গিয়েছিলেন পার্টি অফিসে। সেখানে তার সঙ্গে কি হয় এবার দেখুন সেটা। হ্যাঁ, ওই জন্য পিংলার 10 নম্বর জলচক অঞ্চল তৃণমূল কার্যালয়ে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। আমার সহকর্মী দেবব্রত, আমাদের ভিডিও জার্নালিস্ট, পৌঁছে গিয়েছিলেন। সেখানে ছিলেন অজয় মাঝি। আপনারা যেই ছবি দেখলেন, এইমাত্র দেখছেন, তার কথাও শুনছেন। তবে তালিকা নিয়ে মুখ খুলতে চাননি তিনি। তালিকা প্রকাশের পর গতকালও আমরা যোগাযোগ করেছিলাম অজয় মাঝির সঙ্গে। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দেবব্রত, তিনি তো কোনো কথা বলতে চাইলেন না, উল্টে তিনি এক প্রকার হুমকি ধমকি সেটাও দিলেন, দেখলাম যে ক্যামেরা অন আছে এটা ভেবে, এটা জেনে। এখনো পর্যন্ত তার সঙ্গে কোন রকমভাবে যোগাযোগ করা, তারপর বা তিনি কি বলছেন, তার বাড়ির লোকজন কি বলছেন, একটু ডিটেল বলো। দেখো, যেটা প্রথমে বলে রাখি, আমরা প্রথমেই কিন্তু আজকে সকালেই গিয়েছিলাম তার বাড়িতে, কিন্তু বাড়িতে যদি প্রথমে আমাদের মিসগাইড করা হয় যে এটা বাড়ি নয় তার, মানে আমরা বিশেষ সূত্র খবর মারফতে কিন্তু একদম নির্দিষ্ট বাড়িতে গিয়ে হাজির হয়েছিলাম। যখন তিনি তার বাড়িতে বলেন যে এটা বাড়িটা তার নয়, তার পরবর্তী ক্ষেত্রে আমরা যখন তাকে জিজ্ঞাসা করি, তার স্ত্রী বসেছিলেন, তখন কিন্তু তিনি তার স্ত্রী আস্তে আস্তে উঠে বাড়ির ভেতরে চলে যান এবং পরিষ্কার বলেন যে এখানে যদি কিছু হয় তাহলে কিন্তু তার জন্য দায়ী থাকবেন আপনারা, এখানে আমরা কেউ কথা বলবো না। তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দেন এবং তারপর থেকে কিন্তু বাড়ি থেকে যখন আমরা কোনোভাবে কথা বলতে পারলাম না, তখন আমরা যখন পার্টি অফিসে চলে আসি, পার্টি অফিসে আমরা দেখা পেয়েছিলাম অজয় মাঝির। তিনি তখন পার্টি অফিসে বসেই ছিলেন এবং পার্টি অফিসে ঢোকার সাথে সাথেই তাদের কাছে খবর চলে এসেছিল যে আমরা এসে পৌঁছেছি। তার ফলে ঢোকার সাথে সাথেই কিন্তু একদম তার সাঙ্গপাঙ্গরা তেড়ে আসেন যে কোনো রকমে যাতে ওখানে ক্যামেরা নিয়ে না পৌঁছানো হয়, ক্যামেরা যাতে অন না করা হয়, সেই কথাটাই কিন্তু বারবার তারা ক্যামেরাটা মানে বারবার বলতে চেয়েছেন। এবং যখন তাদেরকে প্রশ্ন করতে চাই যে কেন এই ধরনের নাম এসেছে বা আপনার নাম এলো কি করে, এই প্রশ্ন করার সাথে সাথেই কিন্তু তার সাঙ্গপাঙ্গ যারা ছিলেন তারা কিন্তু একদম তেড়ে আসেন আমাদের দিকে যে এক্ষুনি যেন আমরা পার্টি অফিস থেকে বেরিয়ে যাই, এখানে যেন না দাঁড়ায়, পরিষ্কার ভাবে জানিয়ে দেন। আর এরপরে কিন্তু আমরা ওখান থেকে তারপরে এবং আরো পাশাপাশি যে সমস্ত সাঙ্গপাঙ্গ ছিল তারা জুটতে শুরু করলে আমরা চলে আসতে, এলাকা ছেড়ে চলে আসতে বাধ্য হয় একরকম বলতে পারি। ঠিক এভাবেই কিন্তু একটা হুমকি চমকি দিয়ে কোন রকমে আমাদেরকে ওখান থেকে ওই এলাকা ছাড়া করেন বলা যেতেই পারে ওই তৃণমূল নেতা। বুঝতে পেরেছি। অর্থাৎ এক্ষেত্রেও কেলেঙ্কারি বারবার সামনে আসার পরেও তাদের এই হুমকি, তাদের এই ধমক, তাদের এই দাদাগিরি, সেই বিষয়টা থেকে কোনোভাবেই তারা পিছপা হচ্ছেন না। আমরা গতকাল কথা বলেছিলাম তার সঙ্গে, আমার সহকর্মী কথা বলেছিলেন, সেই সময় গতকাল তার প্রতিক্রিয়া জানার জন্য যখন তাকে ফোন করা হয়, সেই সময় তিনি কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। পিসিআরকে বলবেন দর্শকদের শোনাতে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ অজয় বাবু বলছেন? কে বলছেন? আমার নাম দেবব্রত সরকার, আমি TV9 বাংলা থেকে বলছিলাম। ঠিক আছে, রাখুন, আমি কোনো এই ব্যাপারে কথা বলতে নারাজ। মানে একটা কথা কি বলা যেতে পারে আপনার?
TV9 বাংলার নাম শুনতেই তিনি বলে দিলেন যে এখন আমি এই বিষয়ে কোনো কথা বলতে না চাই, যদিও তাকে তখনও অবধি বলা হয়নি যে কোন বিষয়। এনিওয়ে, দিনভর টালবাহানার পর এসএসসির কোট আনকোট দাগির তালিকা প্রকাশ। এসএসসির তালিকায় চিহ্নিত অযোগ্য শিক্ষক 100804। সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি তালিকা প্রকাশ এসএসসির এই দাগি তালিকায় অনেক তৃণমূল নেতা রয়েছেন, তাদের ঘনিষ্ঠরা রয়েছেন। TV9 বাংলায় কিন্তু প্রথম এই তথ্যর সামনে এনেছিল, আর সেই নামই দেখা গেল এসএসসির দাগির তালিকায়। আসুন আরো একবার সবিস্তারে দেখি। চাল থেকে কাঁকর আলাদা করা নিয়ে দীর্ঘ টালবাহানা, অবশেষে প্রকাশ্যে দাগি অযোগ্যদের নাম। শনিবার রাতে 100804 জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করল এসএসসি। সেই তালিকায় গিজগিজ করছে তৃণমূলের নেতা, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যদের নাম। আমি একজনের নাম দেখাচ্ছি, এনার নাম হচ্ছে অজয় মাঝি। ইনি হচ্ছেন পিংলার জলচক পঞ্চায়েতের তৃণমূলের নেতা, তার নাম জলজল করছে এই দাগি তালিকায়। পরের নামটা দেখাচ্ছি নমিতা আদক, ইনি হচ্ছেন তৃণমূল নেতার সহধর্মিনী। এইরকম প্রচুর পরপর নাম কিন্তু রয়েছে, কাউন্সিলরের নাম রয়েছে, বিধায়কের আত্মীয়ের নাম রয়েছে, অঞ্চল সভাপতি তার নিজের নাম রয়েছে। পর এরকম তৃণমূল নেতা, তৃণমূলের প্রভাবশালী নেতা, জেলা স্তরের নেতা, তারা কিন্তু এখানে রয়েছেন। শনিবার সকালে 7টায় দাগিদের নাম প্রথম প্রকাশ্যে এনেছিল TV9 বাংলা। আচ্ছা, দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। শিক্ষকদের মধ্যে মোট দাগির সংখ্যা 100803। এসএসসি তালিকা প্রকাশের আগেই TV9 বাংলার হাতে দাগিদের নাম। রাত 8টায় এসএসসি প্রকাশিত তালিকায় সেই দাগিদেরই নাম। পরীক্ষার পর অবশেষে আমরা এই খবর ব্রেক করছি, গোটা বাংলার সামনে এসএসসির দাগি তালিকা প্রকাশিত হলো। সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, এই সংখ্যা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হবে, কারণ 1804 জনের নাম বেরিয়েছে, আমরা বলেছিলাম 1803 জনের নাম বেরোবে, কিন্তু আইনজীবীদের মতে এই সংখ্যাটা বিরাট হওয়া উচিত, আরও প্রায় 600 থেকে 700 নামেতে সংযোজন হওয়া উচিত, এমনটাই মনে করে আইনজীবীরা। সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা শুরু করবেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ ছিল দাগি অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। এসএসসির দাবি, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করা হয়েছে। সকলে একটা ভুল বার্তা বারবার বলছিল, চাল কাকর আলাদা করা সম্ভব না। এখন তো ক্লিয়ার, তাহলে এখন সব যখন ক্লিয়ার, চোর কারা, সাধু কারা, কারা চাল, কারা কাকর, তারপরেও শাস্তিটা কিন্তু আমাদের কোন রকম লাঘব হলো না। যারা অপরাধী তারা চিহ্নিত হওয়ার পরেও যারা নিরপরাধ তারা কি করে শাস্তি পায়? যখন দরকার ছিল তখন করলো না। আজকে চাকরি চলে যাওয়ার পরে যখন পরীক্ষা দেওয়ার জোগাড় এবং কোর্টে বারবার ভর্সিত হতে হচ্ছে, উপায় না পেয়ে অবশেষে এই লিস্ট প্রকাশ পেল। এসএসসি দাগি তালিকায় হাত বাড়ালেই তৃণমূল নেতাদের নাম। তালিকায় পিংলার তৃণমূল নেতা অজয় মাঝির নাম, তালিকায় আরামবাগের তৃণমূল নেতা স্ত্রী নমিতা আদক, নাম রয়েছে রাজপুর সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষের। দাগি তালিকায় হিঙ্গলগঞ্জের টিএমসি সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নামও রয়েছে। দাগি তালিকায় নাম হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের, নাম রয়েছে হুগলি জেলা পরিষদের সদস্য সাহিনা সুলতানারও, নাম আছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। আমরা তো চাইছি যে যারা যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছেন, যারা এই চাকরি বিক্রি করে বেনিফিশিয়ারি হয়েছেন, তাদের তালিকা বের করতে হবে। সেটাই হবে প্রকৃত এই ধরনের টেন্টেডদের তালিকা। যদিও দাগি তালিকায় 1186 নম্বরে নাম থাকা রিতেশ ঘোষ অবশ্য এসএসসির ভূমিকায় প্রশ্ন তুলেছেন। অভিযোগ থাকতে পারে, কিন্তু সেটা প্রমাণিত না হলে সেটা তো কখনোই তাকে দোষী বলে দাগিয়ে দেওয়া যায় না। এসএসসি কিসের ভিত্তিতে আমাদেরকে টেন্টেড বলছেন? এসএসসির নিজের সার্ভারের ডেটা রয়েছে, আর সেখানে অরিজিনাল নেই। পঙ্কজ বনসালের বাড়ি থেকে হার্ড ডিস্ক উদ্ধার হচ্ছে, যেটা নিয়ে কোর্টের প্রশ্নচিহ্ন রয়েছে। এই তালিকায় আমার নাম আছে, কিন্তু কেন নামটা আছে আমি এখনো আমার কাছে ক্লিয়ার নয়। কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে যে আমি সেইটা করেছি কি। অতএব যারা দায়িত্ব নিয়ে করেছেন আশা করি তারাই উত্তর দিতে পারবেন যে এর সঠিক কী কারণে আমাকে আজকে হঠাৎ করে আবার নতুন করে টেন্টেড লিস্টে ফেলা হলো। নাম ও রোল নাম্বার সহ অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। যদিও নবম, দশম, একাদশ, দ্বাদশের বিভাজন করা হয়নি তালিকায়। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। এসএসসি কিসের ভিত্তিতে তালিকা বার করলো? কেন তাদেরকে অযোগ্য ঘোষণা করলো এসএসসি? কোন তথ্য দেখে? এ প্রশ্ন দাগি শিক্ষক মানে তালিকায় নাম থাকা শিক্ষক নাজিবুল্লাহ। ওয়েমার শিট
যেখানে নষ্ট হয়ে গিয়েছে সেখানে অযোগ্যদের তালিকা তৈরি করলো কিভাবে, এই প্রশ্ন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নাজিবুল্লাহ। মোহাম্মদ নাজিবুল্লাহ, যার কথা বারবার ঘুরে ফিরে আসছে, আপনার কথা বারবার আসছে পলিটিক্যাল কারণে নাকি আপনি চাকরি পেয়েছেন, আপনার বাবা যেহেতু পূর্ত কর্মকর্তা। এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। কিন্তু এই রাজনৈতিক বাবা হওয়ার কারণে তো আপনার চাকরি পেতে সুবিধা হয়েছে। এই একদম ভুল কথা, এই বিরোধীদের অপপ্রচার। মানে কেন আপনাকে ধরে এই বিরোধীরা অপপ্রচার করছে? এটা তো কারোর তো কোনো আলাদা উদ্দেশ্য নেই। এই রাজনৈতিক উদ্দেশ্য তাদের থাকতে পারে। মানে আপনি চাকরি পাওয়ার আগে কাউকে টাকা দিয়েছিলেন? চারানা পয়সা যদি কাউকে দিয়ে থাকি, যদি প্রমাণ করতে পারেন, যা সাজা দেবে আমি তাই মেনে নেব। না, প্রমাণ করার জায়গাতে তো ইতিমধ্যে এসএসসি আপনাকে অযোগ্য বলছে, এবং তার মানে আপনি কোথাও টাকা দিয়েছেন অথবা হচ্ছে আপনার হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। এসব হচ্ছে মিথ্যা কথা। মানে এই মিথ্যা কথাগুলো আপনার বিরুদ্ধে কেন হচ্ছে? এই বারবার তারা রাজনৈতিক ষড়যন্ত্র করে কালিমালিপ্ত করার জন্য এই মিথ্যা কথা বারবার আনছে। ওএমআর ভিত্তিতে এই লিস্ট আমরা মানছি না। মানে এখন আপনি অযোগ্য এটাও এসএসসি প্রমাণ করতে পারবে না বলছেন? আশা করছি পারবে না। কেন? যেখানে বিচার চলাকালীনই বারবার অরিজিনাল ওএমআর নিয়ে প্রশ্ন হয়েছে, অরিজিনাল ওএমআর দেখাতে পারেনি। এসএসসি এপিটেবিক দিয়ে জানিয়েছে 1212 জন টেন্টেক, তার মধ্যে কিন্তু আমাদের নাম কোথাও নেই। আচ্ছা, এই এপিটেবিক সব কিছু আমাদের কাছে আছে, আমরা কোর্টে যাব, আইন অনুযায়ী যেটা হবার সেটাই হবে।